অনুপম রূঢ়ভাবে বলল, অভিযোগ আমার নয়, তোমার বাবার। কিন্তু তোমার সঙ্গে কথা কাটাকাটি করার প্রবৃত্তি আমার নেই। তুমি যেতে পারো বলে দরজার দিকে আঙুল দেখিয়ে দিল। কিশোরের চোখে মুখে আগুন জ্বলে উঠল, কিন্তু সে কঠিন বলে নিজেকে সংবরণ করে ধীরে ধীরে বলল, অনুপম বাবু, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু যত সহ্য করছি অত্যাচার ততই বেড়ে চলেছে। কলেজের প্রিন্সিপালকে তুমি আমার নামে বেনামি চিঠি দিয়েছিলে, আজ আমার আত্মীয়তুল্য বন্ধুদের আমার বিরুদ্ধে উত্তেজিত করে তুলছ। এইসব মিথ্যে কলঙ্ক রটনার শাস্তি এখনই আমি তোমাকে দিতাম, যদি না এই ঘরে দুটি মহিলা এবং একটা অসুস্থ লোক থাকতেন। কিন্তু আমি খোলসা করে জানতে চাই, কি তোমার অভিযোগ এবং কিসের জোরে তুমি আমার মিথ্যা কুৎসা প্রচার করে বেড়াচ্ছ? এর নিষ্পত্তি আজই আমি করব। পরিপূর্ণ অবজ্ঞায় মুখ ফিরিয়ে অনুপম দীনবন্ধুকে বললেন, কৈফিয়ত আমি দিই না, তবে আপনি যদি জানতে চান তাহলে বলতে পারি কিসের জোরে আমি এই সত্য কথা প্রচার করছি। বলে চিঠিটা 2 আঙুলে তুলে ধরল। দীনবন্ধুবাবু বললেন, বটে, কি ওটা দেখি। চিঠিটা 2-3 বার ভালো করে পড়ে দীনবন্ধুবাবু মুখ তুললেন, কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি এই চিঠি পেলে কোথায়? চিঠি পাওয়ার ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তাই উদ্ধতভাবে অনুপম বলল, যেখানেই পাই সে খবর আপনার কি দরকার? দরকার আছে। এই চিঠি যে তুমি জাল করে আনোনি তা আমরা কি করে জানব? অনুপম থতমত খেয়ে বলল, জাল করে এনেছি আমি? আমার স্বার্থ কি? ক্রুদ্ধ স্বরে দীনবন্ধু বললেন, তোমার কি স্বার্থ তা আমরা সবাই জানি। তুমি কি চরিত্রের লোক তাও আমরা অজ্ঞাত নেই। আমি বলছি এ চিঠি জাল তুমি তৈরি করেছ, না হলে কিশোরের বাবা তোমাকে চিঠি লিখবেন কোন পরিচয়ে জিজ্ঞাসা করি? তার সঙ্গে তোমার আলাপ আছে? দীনবন্ধুবাবুর সুতীব্র প্রশ্নে অনুপম হতবুদ্ধি হয়ে গিয়েছিল। লাফিয়ে উঠে বলল, কি জাল করেছি আমি? আপনার এত দূর স্পর্ধা? আচ্ছা বেশ, ও নিজে বলুক, ওর বাপের লেখা নয়, দেখি ওর কত বড় সাহস, তারপর আমি দেখে নেব। চুলোয় যাক চিঠি, আমি দেখতে চাই না। তারপর সুহাসিনীর সামনে গিয়ে দাঁড়িয়ে গলা নামিয়ে বলল, আমি শুধু জানতে চাই তুমি আমায় বিশ্বাস করো কি না। আর যে যাই বলুক ভাবুক, আসে যায় না। 2 হাতে মুখ ঢেকে সুহাস বসে রইল, সাড়া দিল না। তার মনে হতে লাগলো এইবার তার দম বন্ধ হয়ে যাবে, আর বুঝি সে নিঃশ্বাস নিতে পারবে না। কিশোর বলল, সুহাস, যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্বন্ধ টিকতে পারে না। যদি আমার চরিত্রে তোমার বিশ্বাস না থাকে বলে দাও, আর আমি কখনো তোমার ছায়া মারাবো না। প্রাণপণ চেষ্টায় সুহাসিনী মুখ তুলল, হয়তো সে সকল যুক্তিতর্ক লঙ্ঘন করে কোনো আশ্বাসের কথা বলতে চাইছিল। কণ্ঠ থেকে এই উক্তি বের হয়ে আসলো, ও চিঠি কি আপনার বাবার লেখা? কিছুক্ষণ নিশ্চলভাবে দাঁড়িয়ে থেকে কিশোর দীনবন্ধুবাবুর কাছে ফিরে গেল। চিঠিটা নিয়ে তার উপর একবার চোখ বুলিয়ে মুখ তুলে দেখল, সুহাসিনী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সমস্ত প্রাণ যেন তার চোখের ওপর এসে আশায় কাঁপছে। কিশোরের বুকের ভেতরটা একবার মুচড়ে উঠল, কিন্তু সে চিঠিটা ফিরিয়ে দিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, চিঠিটা আমার বাবার লেখা। দীর্ঘ কম্পিত নিঃশ্বাস টেনে সুহাসিনী আবার 2 হাতে মুখ ঢাকল। অনুপম মুখটা অত্যন্ত বিকৃত করে দীনবন্ধুকে বলল, হলো তো, জাল করেছি, এবার কি বলবেন শুনি? বোধহয় বলবেন বাপ মিথ্যেবাদী আর ছেলেটি একটি যুধিষ্ঠির। কথাগুলো কিশোরের কানে গেল না। সে সুহাসিনীর অনত মস্তিষ্কের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে বলল, তোমার যখন আমার ওপর বিশ্বাস নেই তখন আমারও তোমার ওপর কোনো দাবি রইল না। বাবার চিঠি আমি মিথ্যে বলতে পারবো না, সুতরাং যত লাঞ্ছনাই তোমরা আমাকে দাও সবই আমার প্রাপ্য, অস্বীকার করবার আমার আর পথ নেই। একটু চুপ করে পুনরায় বলল, মানুষকে চিনতে সময় লাগে, হয়তো কোনো দিন মনে হতে পারে আমাকে ভুল বুঝেছ, কিন্তু সেটা অনিশ্চিত, উপস্থিতিটাই সত্য। যাক, চললাম। আমার দুর্ভাগ্য, গোড়া থেকে শেষ পর্যন্ত কেবল অনর্থই সৃষ্টি করে গেলাম। বলেই ঘর থেকে বের হয়ে গেল।
সে চলে গেলে ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর সুহাসিনী হঠাৎ উঠে দাঁড়িয়ে যে দরজা দিয়ে কিশোর চলে গেল সেই দিকে হাত বাড়িয়ে যেন চিৎকার করে কি বলতে গেল, কিন্তু তার অবরুদ্ধ কণ্ঠে একটা কথা ফুটল না। একটা কাতরোক্তি করে জ্ঞান হারিয়ে সে মাটিতে পড়ে গেল। করবী ছুটে এসে তার লুটিয়ে পড়া মাথাটা কোলে তুলে নিয়ে বসল। তখন তারও দুই চোখ দিয়ে প্রবল অশ্রু ঝরে পড়ছিল। বড়দিনের ছুটির আর বেশি দেরি নেই। স্কুল কলেজের ছাত্রদের মধ্যে এবং দোকানদার মহলে বেশ একটা চাঞ্চল্য সারা পড়ে গিয়েছে। শীতপ্রভাতের কাঁচা সোনালি রৌদ্র কলের চিমনির ধূম্রপুঞ্জটি কাটিয়ে কলকাতা শহর সজ্জীবিত হয়ে উঠেছে। পথের ধারের নির্জীব গাছগুলোর মাথায় একটা শিশির সজ্জল চাকচিক্য দেখা দিয়েছে। ছাদের অনুচ্চ আলসায় দাঁড়িয়ে চুল শোকাতে শোকাতে বিমলা বাইরের দিকে তাকিয়েছিল। কিশোর ভোরবেলায় বেরিয়ে গেছে, তখনও ফেরেনি। আজ সে কলেজে যাবে না, তাই রান্নারও বিশেষ তাড়া নেই। পাশের বাড়িটার দিকে দৃষ্টি পড়তে বিমলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রায় 4 মাস হলো বিনয়বাবুরা বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন তা বোধ হয় দীনবন্ধুবাবুকে জিজ্ঞাসা করলেই জানা যেত, কিন্তু বিমলা কি কিশোর কেউই জিজ্ঞাসা করেনি। তবে একবারে বাসা তুলে দিয়ে যে যায়নি তা প্রশ্ন না করলেও জানা যায়। বেশিরভাগ আসবাবপত্রই বাড়িতে পড়ে আছে, শুধু কয়েকটা বিছানা ও বাক্স নিয়ে বাড়িতে তালা লাগিয়ে তারা চলে গেছেন। এই শূন্য বাড়িটার সঙ্গে একটা মর্মান্তিক বেদনার স্মৃতি বিমলার মন জড়িয়ে গেছে। কিশোরের মনের ভাব কি তা বিমলা জানত না, কিন্তু তা অনুমান করাও কঠিন নয়। কিশোরের মনের ভেতরে যখন এই বিষম ওলটপালট ঘটে গেল, তখন সে বাইরের কিছু প্রকাশ করতে পারল না। কেবল বিমলার বারবার প্রশ্নের উত্তরে ম্লান হেসে বলেছিল, থাক বৌদি, ও কথায় আর কাজ নেই। ওদের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তার এই ব্যথিত নীরবতার হেতু বিমলা বুঝেছিল। তাই যে সমস্যাটিকে একদিন বিমলা নিষ্পন্ন করে দিয়েছিল তা আবার দ্বিগুণ জটিল হয়ে দেখা দিল। তাকে নিয়ে বাবার সঙ্গে কিশোরের বিচ্ছেদ হয়ে গেল। এটা না হয় সে সত্যের মুখের দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছিল, কিন্তু এমন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গেই যদি কিশোরের ছাড়াছাড়ি হয়ে যায়, তবে সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? কিশোরের সমস্ত ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা যদি বিমলা সংসর্গদোষী এমনভাবে ব্যর্থ হয়ে যায়। এই ভেবে একদিন বিমলা কিশোরকে গিয়ে বলল, ঠাকুরপো, আমাকে কাশী পাঠিয়ে দাও, এখানে আমার মন টিকছে না। মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দিও, তাহলেই আমার চলে যাবে। কিশোর জবাব দিয়েছিল, তা হয় না বৌদি, তোমার মনের কথা আমি বুঝেছি, কিন্তু আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যাও তাহলে মিথ্যেকে স্বীকার করে নেওয়া হবে। কাশীতে থাকতে চাও? বেশ, চলো, আমিও তোমার সঙ্গে থাকব। কথাটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। বিমলা যখনই ওই জানালা দরজা বন্ধ বাড়িটার প্রতি নজর পড়ত, তখনই অপরিসীম ব্যথা পেত। কেন মানুষ মানুষকে এত ভুল বোঝে? এত বন্ধুত্ব, এত প্রণয়, তার মধ্যেও কি সত্যকার পরিচয় হয় না? মানুষের মুখের দিকে তাকিয়ে তার প্রকৃত স্বরূপ চিনতে পারা কি এতটাই কঠিন? সুহাসকে সে তো চিনেছিল, তবে সুহাস তাকে চিনল না কেন? আর সকলের ওপর সুহাস যাকে এত ভালোবেসেছিল, তাকে এমন করে অবিশ্বাস করলো কি করে? কিশোরের নিগ্রহের পালা যে শেষ হয়নি তার ইঙ্গিতও বিমলা মাঝে মাঝে পেত। কলেজ থেকে ফেরবার পর একদিন তার ক্লিষ্ট নির্যাতিত মুখের দিকে তাকাতে পারত না বিমলা। কিশোরের বাইরের ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য হলো না বটে, কিন্তু তার স্বচ্ছ আনন্দময় দর্পণের মতো উজ্জ্বল প্রাণের ওপর যেন এক পুরো ধুলোর পর্দা পড়ে গিয়েছিল। আগের মতো হাসত না, জোর করে সমস্ত মন প্রাণ যেন ল্যাবরেটরির কাজে ঢেলে দিয়েছিল। যতক্ষণ বাড়িতে থাকত ল্যাবরেটরিতেই থাকত। বিমলা নির্বাক ছায়ার মতো তার সঙ্গে সঙ্গে কাজ করত। আগের মতো এই সংযুক্ত কর্মের সময়টি রহস্য লাভের দ্বারা সরস হয়ে উঠত না। নেহাত যখন অসহ্য হয়ে পড়ত, তখন কিশোর বলতো, আর পারি না, চলো বৌদি, ও ঘরে বসে একটু গল্প করি। পাশের ঘরে গিয়ে উদ্যোগ আয়োজন করে প্রথমটা গল্প বেশ সতেজভাবেই চলত, কিন্তু ক্রমপথে নীরব হয়ে যেত।
জোর করে বাজে কথার জের টেনে চলা আর কিছুতেই সম্ভব হতো না। এমন করে প্রায় নিঃসঙ্গভাবে এই দুইটি নরনারীর জীবন বয়ে যাচ্ছিল। কিশোর একদিন বলল, একটা ভারী দরকারি কথা আছে বৌদি। কদিন থেকে তোমাকে বলবো মনে করছি, কিন্তু হয়ে ওঠেনি। সামনেই ছুটি, চলো কিছুদিন কোথাও ঘুরে আসা যাক। কলকাতার ভালো লাগছে না। কোথায় যাবে? কোথাও তো বেশি দিন থাকা চলবে না, মাত্র 10-12 দিনের ছুটি, শুধু ঘুরে বেড়ানো। তা কাশি থেকে আগ্রা হয়ে বৃন্দাবন বেরিয়ে ফিরে আসা যাক। কি বলো? তোমার তীর্থ দর্শন আর আমার তাজ দর্শন দুই হবে। একটু ভেবে বলল, বেশ চলো। কিশোর খুশি হয়ে বলল, তাহলে 1000 টাকা তুলে রাখবো, কেমন? বিমলা বলল, সামান্য কিছু টাকা আমার কাছে আছে, কিন্তু 1000 টাকার দরকার নেই, 500 হলেই যথেষ্ট হবে। কিশোর হেসে বলল, বেশ। পাঞ্জাব মেল হাওড়া ছাড়বার কয়েক মিনিট আগে কিশোর বিমলাকে নিয়ে স্টেশনে উপস্থিত হলো। দেখল প্ল্যাটফর্মের উপর বিরাট জনতা, দেশি ও বিদেশি বহুবিধ ভদ্র শ্রেণীর যাত্রীর ভিড়। কিশোর আগের থেকে দুটো প্রথম শ্রেণীর বার্থ রিজার্ভ করে রেখেছিল, তাই গাড়িতে জায়গা পাওয়ার সম্বন্ধে কোনো দুর্ভাবনা ছিল না। প্রত্যেক গাড়ির সম্মুখস্থ তালিকায় নিজের নাম খুঁজতে খুঁজতে শেষে নির্দিষ্ট গাড়ির সামনে উপস্থিত হলো। বিমলাকে গাড়িতে তুলে দিয়ে নিজে উঠবার উপক্রম করছিল, এমন সময় গাড়ির ভিতর থেকে একজনের পরিচিত সকৌতুক কণ্ঠস্বরে সে চমকে উঠল। এ কি কিশোরবাবু, আপনি কোথায় যাচ্ছেন? কিশোর মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে রইল। সামনে গদির ওপর বসে যে মেয়েটি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে, সে যে করবী হতে পারে তা যেন কিশোরের সহসা বিশ্বাসই হলো না। করবী হেসে বলল, স্তম্ভিত হয়ে গেলেন যে, চিনতে পারছেন তো? কিশোর হ্যাঁ না কোনো কথাই বলতে পারল না। সেদিন সন্ধেবেলা বিনয়বাবুর বাড়িতে যে কাণ্ডটি ঘটেছিল, সেদিন করবী ঘটনাস্থানে উপস্থিত ছিল। উপস্থিত না থাকলেও সে ব্যাপারটা তার কর্ণগোচর হতে বিলম্ব হতো না। কিশোর বুঝেছিল এরপর করবীদের সঙ্গে তার বন্ধুত্বের সূত্র একেবারে ছিন্ন হয়ে গেছে। তাদের সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা সে কল্পনাই করেনি, এবং দৈবাৎ যদি দেখা হয় তাহলে দুই পক্ষই যে দূর থেকে অপরিচিতের মতো সরে যাবে এই স্বাভাবিক বলে মনে করে রেখেছিল। অনুপম করবীর পিস্তুত ভাই। তার উপস্থাপিত অভিযোগ যে করবী শেষ পর্যন্ত সত্যি বলে স্বীকার করে কিশোরের সংসর্গ বর্জন করবে, এই তো সঙ্গত। কিন্তু এ কি অচিন্তনীয় ব্যাপার! করবীর এই একান্ত বন্ধুভাবা সম্ভাষণের সঙ্গে নিজের অন্তরঙ্গ বদ্ধমূল ধারণার আফসোস করতে কিশোরের খানিকটা সময় কেটে গেল। তারপর নিজের বিচ্ছিন্ন চেতনাকে সংহত করে ভেবে দেখল, করবী ছেলে মানুষ, হয়তো সব দিক না ভেবেই তার সম্বন্ধে এতটা সহৃদয়তা প্রকাশ করে ফেলেছে। তার অভিভাবকরা জানতে পারলে হয়তো অসন্তুষ্ট হবেন। কিশোরের একবার ইচ্ছা হলো এই গাড়ি ছেড়ে অন্য কোনো খালি গাড়ি খুঁজে নিয়ে তাতে গিয়ে ওঠে, কিন্তু এখন সে পথও বন্ধ। কুলিরা ইতিমধ্যে মোট ঘাট নিয়ে এই গাড়িতে রয়েছে, বৌদিদিও গাড়িতে উঠে পড়েছেন। এরকম অবস্থায় সব ব্যাগপত্র নিয়ে অন্যত্র যাবার চেষ্টাও যে অত্যন্ত বিশ্রী দেখাবে তা বুঝে কিশোর এই গাড়িতেই উঠে পড়ল এবং সংযতভাবে করবীকে একটা নমস্কার করে বলল, আমরা কাশী যাচ্ছি। করবী করতালি দিয়ে সউল্লাসে বলে উঠল, আমরাও কাশী যাচ্ছি। বেশ হলো, একসঙ্গে যাব। ইনি আপনার বৌদি তো? দেখেই চিনতে পেরেছি। আসুন বৌদি, এখানেও এসে বসুন। আপনাদের সঙ্গে ট্রেনে এভাবে দেখা হবে তা ভাবিনি। ভারী আশ্চর্য নয়? আচ্ছা, আপনারা কাশী যাচ্ছেন, আগে আমাদের খবর দেননি কেন? জানা থাকলে কত সুবিধা হতো। কিশোর নির্বাক হয়ে রইল। শেষে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে তো কাউকে দেখছি না, আপনি কি? করবী হেসে বলল, না, একলা যাচ্ছি না, বাবার সঙ্গে আছেন। মা আজ 2 মাস হলো কাশীতেই রয়েছে কি না, তাকেই আনতে যাচ্ছি। মার শরীর বড় খারাপ হয়ে পড়েছিল, তাই মামা এসে তাকে নিয়ে গিয়েছিলেন। আমার মামার বাড়ি কাশীতে, আপনি জানতেন না বুঝি? কিশোর মাথা নাড়িয়ে নিঃশব্দে
একটা কোণায় গিয়ে বসল। এই কোন দৈব দুষ্ট বুদ্ধি সারা রাত্রির জন্য তাকে এই অনুস্পর্শিত সাহচর্যের মধ্যে ফেলে দিল। বিমলা এতক্ষণ দাঁড়িয়েছিল। করবী উঠে এসে তার হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে গিয়ে বসালো। বলল, কিশোরবাবু তো পরিচয় করিয়ে দিলেন না, নিজে নিজে পরিচয় দিই। আমি করবী, বোধহয় ওর কাছে নাম শুনে থাকবেন। বিমলা হেসে বলল, শুধু নাম নয়, অনেক প্রশংসাও শুনেছি। স্মিত মুখে কিশোরের দিকে একটা কটাক্ষপাত করে করবী বলল, সত্যি? এ তো আমার ভারী সৌভাগ্যের কথা। আমি জানতাম উনি কেবল মুখের ওপর কমপ্লিমেন্ট দিতে পারেন। যা হোক, আড়ালেও আমার সুখ্যাতি করেছেন, এ আমার পক্ষে কম গৌরব নয়। বলেই হাসতে লাগলো। গাড়ি ছাড়বার ঘণ্টা পড়তেই প্রমোদবাবু হন্তদন্ত হয়ে কোথা থেকে এসে গাড়িতে উঠে পড়লেন। পরক্ষণেই নানাবিধ চিৎকার ও হুড়োহুড়ি সংযোগ ছাড়িয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলতে লাগলো। অপরিচিত একটি স্ত্রীলোকের সঙ্গে মুখোমুখি বসে করবী কথা বলছে দেখে প্রমোদবাবু একটা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। তারপর কিশোরের দিকে ফিরে তাকে চিনতে পেরে মহানন্দে বলে উঠলেন, আরে কিশোরবাবু যে! কিশোরের পাশে গিয়ে বসলেন। যাক, বাঁচা গেল। কেশী চক্রবর্তী আর মিসেস হালদারের নামে রিজার্ভ ডাক দেখে ভয় হচ্ছিল। বুঝি একজোড়া বাঙালি মেম সাহেব বড়দিন করতে চলেছে, সারাটা পথ জ্বালাতে জ্বালাতে যাবে। তারপর এখন যা হচ্ছে কদ্দূর? মোগলসরাই পর্যন্ত রিজার্ভ করেছেন দেখছি। কাশী চলেছেন নাকি? কিশোর বলল, হ্যাঁ, আপাতত কাশী যাচ্ছি। প্রমোদবাবু বললেন, তার মানে বেড়াতে চলেছেন? বেশ বেশ, বড়দিনের ছুটিতে একটা কিছু করা চাই তো। এই দেখুন না, আমি গত মানুষ, কলকাতা ছেড়ে এক পাও যেতে মন চায় না। আমাকেও বেরোতে হলো। বুড়ো বয়সে শ্বশুরবাড়ি চলেছি। করবী বলল, বাবা, উনি কিশোরবাবুর বৌদি। ইনি বলছেন কিশোরবাবু এর কাছে আমার খুব প্রশংসা করেছেন। কিশোরবাবু ভারী ভালো লোক, নয়? প্রমোদবাবু বললেন, তোমার প্রশংসা করলেই যদি ভালো লোক হওয়া যায়, তাহলে ভালো লোক হওয়া সহজ বলতে হবে। কিন্তু আমি এত সহজে কিশোরবাবুকে ভালো লোক বলতে রাজি নই। উনি আসবো বলে কথা দিয়ে সেই একবার বই আমাদের বাড়িতে আর আসেননি। বিমলাকে নির্দেশ করে বললেন, মা লক্ষ্মীকেও সঙ্গে আনার কথা ছিল, তাও আনলেন না। আমি পুলিশের লোক, এই সব নানা রকম প্রমাণ থেকে স্পষ্ট বুঝতে পারছি উনি একজন নিতান্ত বদ লোক। এমনকি ওকে বোমাবাজ বিপ্লবী বলেও সন্দেহ করা যেতে পারে। প্রমোদবাবুর কথা সকলে একসঙ্গে হেসে উঠল। কিশোরের বুক থেকে একটা ভারী বোঝা নেমে গিয়ে মন প্রফুল্ল হয়ে উঠল। এমন প্রফুল্লতা সে বহুদিন অনুভব করেনি। তার অকৃত অপরাধের জন্য সমস্ত পৃথিবী থেকে যেন সে একঘরে হয়েছিল। সংসার তার প্রতি অন্যায় বিচার করে তাকে দোষী সাব্যস্ত করেছে। এই অভিমানে সে নিজেই পৃথক হয়ে দূরে সরে গিয়েছিল। আজ প্রমোদবাবু হাত ধরে যেন তাকে এই পরিচিত সংসারের মধ্যে টেনে আনলেন। তিনি যেন স্পষ্ট করেই বললেন, তোমার নামে কি কি কুৎসা রটানো হয়েছে তা আমরা জানতে চাই না। তোমার বিরুদ্ধে প্রমাণ যতই গুরু হোক, আমরা জানি তুমি নির্দোষ। তোমার দ্বারা এত বড় অপরাধ কখনোই সম্ভব হতে পারে না। তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, তুমি আমাদের একজন। কৃতজ্ঞতার এক অপূর্ব আবেগে কিশোরের কণ্ঠ পর্যন্ত বাষ্পরুদ্ধ হয়ে আসলো। সে বলল, আমায় মাপ করুন, আমার অন্যায় হয়ে গেছে। একটা কাজে এত ব্যস্ত ছিলাম যে সময় করে উঠতে পারিনি। সত্যি কি না বৌদিদিকে জিজ্ঞাসা করুন। এরপর তাদের মধ্যে কথাবার্তার আর কোনো সংকোচ রইল না। ট্রেন রাত্রির বক্ষ বিদীর্ণ করে হু হু করে ছুটে চলল। আর সেই দ্বীপ আলোকিত ক্ষুদ্র দ্বারকক্ষটির মধ্যে এই চারটি প্রাণী যেন সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে কোনো এক ইন্দ্রিয়াতীত মন্ত্রকুহকে পরস্পরের অত্যন্ত কাছে এসে পড়লেন। শুধু একটা প্রসঙ্গ সকলের সাবধানে এড়িয়ে গেলেন। সুহাসিনীর সম্বন্ধে কোনো কথা হলো না। গল্প গুজবে যখন অনেক রাত্রি হয়ে গেল, তখন প্রমোদাবাবু একরকম জোর করে উঠে পড়লেন এবং বিছানাপত্র পেতে শয়নে জোগাড় করতে গেলেন। কিশোর তাড়াতাড়ি উঠে প্রমোদাবাবুর হোল্ড অল খুলে তোষক, বালিশ, লেপ ইত্যাদি বের করে দিলেন। কিশোর প্রমোদাবাবুকে বলল, আপনি বসুন, আমি সব ঠিক করে দিচ্ছি। করবী বিব্রত হয়ে বলল, হ্যাঁ,
কিন্তু আপনি ছেড়ে দিন, আমি বিছানা পেতে নিচ্ছি। কিশোর বলল, আমাকে কি এতই অপদার্থ বলে মনে হয়? বিছানা পাতবার ক্ষমতা নেই? বিমলা মুখ টিপে হেসে করবীকে বলল, ওকে কিছু বলো না, ঝি চাকরের কাজ করতে উনি বড্ড ভালোবাসেন। কৃত্রিম কোপে চোখ পাকিয়ে কিশোর বলল, ঝি চাকরের কাজ? আচ্ছা বেশ। শয্যা প্রস্তুত শেষ করে বলল, এবার শুয়ে দেখুন ঝি চাকরের চেয়ে ভালো হয়েছে কি না। প্রমোদাবাবু শুয়ে পড়লেন, আরামের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ দিব্যি হয়েছে। এবার আলোর ওপর পর্দাটা টেনে দিয়ে যে যার ঘুমিয়ে পড়ল। বিমলা নিজের নির্দিষ্ট বেঞ্চে এসে বসে মৃদুস্বরে বলল, ঠাকুরপো, কম্বলটা আমায় দাও, নাহলে সারা রাত গা কুটকুট করবে, ঘুমোতে পারবে না। কিশোর মাথা নাড়িয়ে বলল, না, ওতে আমার কোনো কষ্ট হবে না। বিমলা বলল, আমি বলছি লক্ষ্মীটি, তুমি লেপ নাও, কম্বল আমার অভ্যেস আছে। তুমি লেপ না হলে ঘুমোতে পারো না। কিশোর বলল, কম্বলটি নিজের জন্য নেওয়া হয়েছিল, আমি তো বুঝতে পারিনি, তা তোমার বুঝি গা কুটকুট করতে নেই? বিমলা বিরক্ত হয়ে বলল, তখনই আমার বোঝা উচিত ছিল যে কম্বল নিজে নিয়ে লেপটা আমার ঘাড়ে চাপাবে। এমন একগুঁয়ে মানুষ যদি কোথাও দেখা যায়। করবী শুয়ে পড়েছিল, লেপের ভিতর থেকে এতক্ষণ দুজনের তর্কাতর্কি শুনছিল। এবার ঘাড় তুলে বলল, কিশোরবাবু, আপনার মাথার বালিশ দেখছি না। কিশোর বলল, নিষ্প্রয়োজন, বালিশ না থাকলেও আমার নিদ্রার ব্যাঘাত হয় না, বাহুই আমার শ্রেষ্ঠ উপাদান। বিমলা ক্ষুব্ধ স্বরে বলল, আর বড়াই করতে হবে না, এই দেখো না, নিজের বালিশটা আমাকে দান করেছে, আমার বালিশের দরকার হয় না, তাই ওর জন্য একটা বালিশ নিয়েছিলাম। কিশোর আলো দুটো ঢাকা দিয়ে কম্বলের মধ্যে প্রবেশ করতে করতে বলল, বৌদি, এত রাত্রে যদি তর্ক আরম্ভ করো তাহলে ঘুম চটে যাবে। আর নয়, এবার চটপট ঘুমিয়ে পড়া যাক। পরদিন সকালে চা, জলযোগ ইত্যাদি সমাপ্ত হওয়ার পর সকলে অলসভাবে বসে মোগলসরাই স্টেশনের জন্য প্রতীক্ষা করছিলেন। মোগলসরাই পৌঁছাতে আর দেরি নেই। স্থির ছিল প্রমোদাবাবু কাশী পর্যন্ত ট্রেনে না গিয়ে এইখানেই নেমে যাবেন এবং মোটরের কাশী পৌঁছাবেন। আগের থেকে যানবাহনের বন্দোবস্ত করে রাখা হয়েছিল। করবী ও বিমলা গাড়ির একটা কোণে বসেছিল, কখনো নিম্নস্বরে গল্প করছিল, কখনো বা বাইরের শীত প্রভাতের শিশির ঝলমলে দৃশ্য নীরবে দেখছিল। করবী তার স্বভাবসুলভ ছেলেমানুষি ও অকপট সরলতার দ্বারা সহজেই বিমলার হৃদয় জয় করে নিয়েছিল।